বসে যে বসে আছি সেই সন্ধ্যা থেকে, এখন রাত প্রায় 2টা, কিন্তু যার জন্য এত আয়োজন তারই আসার নাম নেই। দাঁড়ি দাঁড়ি, বাসর রাতে সব মেয়ে হাজারো স্বপ্ন নিয়ে ঢুকে, কিন্তু আমার ব্যাপারটি ভিন্ন। দাঁড়ি, আমি স্বপ্ন নয়, একরাশ ভয় নিয়ে বসে আছি। মনে একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, শুভ্র ভাইয়া আমায় মেনে নিবে তো? প্রশ্ন চিহ্ন। নাকি সারা জীবন মরে মরে বাঁচতে হবে আমাকে? আমি রোদেলা। দাঁড়ি, সবাই আদর করে রোদ বলেই ডাকে। আবরার আহমেদ শুভ্র, আমার স্বামী। দাঁড়ি, কয়েক ঘন্টা আগেও যাকে ভাইয়া বলে ডেকেছি, মুহূর্তেই যেন সব উলট পালট হয়ে গেল। দাঁড়ি দাঁড়ি, কাল এইচএসসি পরীক্ষা শেষ হলো আর আজই বিয়ের পিঁড়িতে বসতে হলো। দাঁড়ি দাঁড়ি, দুই বোনকে একসাথে বিদায় করলেন বাবা মা। কি এমন দোষ করেছিলাম? পরিবারের ছোট মেয়ে আমি, তাই আমার ভাগের আদরটাও বেশি ছিল, সাথে ছিল সীমাহীন স্বপ্ন। দরজা লাগানোর শব্দ পেলাম, হয়তো উনি এসেছেন। অপেক্ষার প্রহর কাটিয়ে অবশেষে তার আগমন ঘটল। আমি নিজেকে মানসিকভাবে প্রস্তুত করার চেষ্টা করছি, কারণ আমি জানি এখন যা হবে তা হয়তো কোনো মেয়ের জন্যই প্রত্যাশিত নয়। আমি চুপচাপ বসে আছি, হৃৎপিণ্ড বেরিয়ে আসার উপক্রম। রুমে ভয়াবহ নিস্তব্ধতা। এই নীরবতা ভেঙে শুভ্রই বলে উঠল, দাঁড়ি। শুভ্র রোদেলা, কেন করলে আমার সাথে এমন? আমার বাবার টাকার জন্য? তাছাড়া আর কি বা হতে পারে? তোমাদের মতো মেয়েদের কাজই হলো টাকার জন্য অন্যের জীবন নষ্ট করে দেওয়া। শান্ত গলায়, দাঁড়ি, আমি কি বলবো ভেবে পাচ্ছি না। উনি সব দোষ কত সহজে আমার ঘাড়ে দিয়ে দিলেন, সাথে খারাপ মেয়ের পদবি। আমি মিডিল ক্লাস ফ্যামিলির মেয়ে, তাই বলে লোভী নই। কিন্তু আজ সেই পদবিটাও পেয়ে গেলাম। হঠাৎ গায়ে কিছু পড়ায় ঘর কাটল। প্রথমে বুঝতে না পারলেও কয়েক সেকেন্ড পরেই বুঝতে পারলাম, শুভ্র আমার শরীরে টাকা ছুঁড়ে ফেলছে আর বলছে, দাঁড়ি। শুভ্র, আরো চায় টাকা? বলো আরো চায়। কত টাকা দিলে মুক্তি দিবে আমায়, বলো। চেঁচিয়ে। দাঁড়ি, আমার চোখের পানি আর বাঁধ মানছে না। এই 17 বছরের জীবনে কখনো নিজেকে এতটা ছোট আর অসহায় মনে হয়নি। ইচ্ছা করছে চিৎকার করে কান্না করি। দাঁড়ি, শুভ্র, এসব নাটক বন্ধ করো। এসব করে আমাকে হাত করতে পারবে না, কখনো না। আর হ্যাঁ, আমার আশেপাশে আসার চেষ্টাও করবে না, তাহলে আমার খারাপ রূপটা দেখাতে বাধ্য হব। দাঁড়ি, আমি দেখুন না, আপনি ভুল, কাপা স্বরে। দাঁড়ি, শুভ্র, চুপ, একদম চুপ। আর একটা কথা না, জানো, আমার তোমার প্রতি তাকিয়ে ঘৃণা হয়। তুমি সব জানার পরও কিভাবে এমনটা করতে পারলে? ছি। বলি শুভ্র ব্যালকনিতে চলে গেল। আমাকে কিছু বলার সুযোগই দিলেন না। খুব ক্লান্ত লাগছে আজ, শরীর নয় মনটা বড় ক্লান্ত আজ। বিছানার একপাশে গুটিসুটি হয়ে শুয়ে পড়লাম। বাবা মার কথা বড্ড মনে পড়ছে। কেন করলেন আমার সাথে এমন? কেন? লাইফটাকে যদি এডিট করা যেত তাহলে 25শে সেপ্টেম্বর তারিখটা মুছে ফেলতাম আমার জীবন থেকে, সাথে শুভ্র নামের এই মানুষটাকেও। দাঁড়ি দাঁড়ি, ফ্ল্যাশব্যাক। দাঁড়ি, কলেজ শেষে বাসায় গিয়েই দেখি চারদিকে হইচই। দাঁড়ি, বাড়ি ভরা মানুষ, কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আম্মুকে জিজ্ঞেস করাই বলল, রুমু আপুকে নাকি দেখতে আসছে, তার জন্যই এত আয়োজন। দাঁড়ি, আশ্চর্য, রুমু আপুকে দেখতে আসবে ভালো কথা, কিন্তু আমাদের বাসায় কেন? প্রশ্ন চিহ্ন। সামনে টেস্ট এক্সাম, কিছুই পড়ি নাই, তার মধ্যে এত ঝামেলা, অসহ্যকর। দাঁড়ি, বিকেলে ছেলেপক্ষ এলো। ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কে জানে দেশে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বেশি হয়ে গেছে কিনা, সব বাপের মেয়ের জামাই এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। দাঁড়ি দাঁড়ি, সবার বেশ পছন্দ হয়েছে। ছেলে দেখতে মাশাআল্লাহ। ছেলে বড় ফুপার বন্ধুর ছেলে, তাই আর জানা শোনা নিয়ে ঝামেলা করেনি কেউ। ঠিক হলো, 25শে সেপ্টেম্বর কিছু মুরব্বী ও কিছু আত্মীয় এক ঘরোয়া ভাবে বউ নিয়ে যাবে তারা। দাঁড়ি দাঁড়ি, সেই 25 সেপ্টেম্বরই যে আমার জীবনের কাল হবে তা তখন বুঝতে পারিনি। দাঁড়ি দাঁড়ি, বিয়ের আর 10 দিন বাকি মাত্র। বাড়ির বড় মেয়ের বিয়ে বলে কথা, সবার উৎসাহ আনন্দের সীমা নেই। দাঁড়ি, আমিও বেশ আনন্দে ছিলাম। কাজিনদের মধ্যে আমি সবচেয়ে ছোট আর রুমু আপু বড়। দেখতে দেখতে এসে গেল সেই কাল বেলা 25শে সেপ্টেম্বর। ডট 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 ডট। সকাল থেকে সবার ব্যস্ততা শুরু। সাজুগুজু করে কে কাকে হার মানাবে সেই চেষ্টা সবার। দাঁড়ি, আমিও আর বসে থাকবো কেন? লাল কাতান শাড়ি, হাত ভরা চুড়ি, চোখে গাঢ় কাজল, লম্বা রেশমি চুলগুলো খুলে দিয়ে তৈরি হয়ে নিলাম।
দাঁড়ি দাঁড়ি, আমার আপুরা তো রীতিমতো আটা ময়দার দোকান সেজে আছে। তাদের এক একজনকে চিনতেও আমার ব্যাপক কষ্ট হয়েছে। যাই হোক, বর এলো, সাথে প্রায় 30 জন। এই 30 জনের মধ্যে একটা মুখ দেখে আমার সব আপুরা রীতিমতো ক্রাশিত। আর সেই একজনই ছিল শুভ্র ভাইয়া। আমিও যে আর চোখে তাকাইনি তা নয়, সেই লেভেলের ক্রাশও খেয়েছিলাম, কিন্তু বড় আপুদের জিনিসে চোখ দেওয়ার সাহসী হয়নি। তাই প্রথম থেকে ভাইয়া বলেই মেনে নিয়েছিলাম। মজার বিষয় হলো আজ আমি তারই বউ। বরপক্ষের খাওয়া শেষ হলে মার সাথে দাঁড়িয়ে কথা বলছিলাম, হঠাৎ কেউ একজন বলে উঠল, বিসর্গ অরি। মা মনে হলো চমকে উঠল, পেছনে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। তার চোখ যে ছলছল করছিল তা বেশ বুঝতে পারছিলাম। দাঁড়ি দাঁড়ি, কিন্তু কেন তা কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। তাই একবার মা তো আরেকবার মধ্যবয়স্ক লোকটির দিকে তাকাচ্ছিলাম। লোকটির চোখও ছলছল করছিল। আমি আরো অবাক হলাম যখন দেখলাম মা লোকটিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। আমিও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি। মাকে কখনো এভাবে কাঁদতে দেখিনি, আর সবচেয়ে বড় কথা লোকটিকে এর আগে তো কখনো দেখিনি। আমি আর ভাবতে পারছিলাম না। ছোট্ট মাথায় হাজার প্রশ্নের স্তূপ নিয়ে অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম। মা কান্নাজৃত কণ্ঠে বলছিলেন, নারী, মা তুমি কেন এমন করলে? বলো কেন? এতটা ভালো হওয়ার কি দরকার ছিল? তোমাকে কত খুঁজেছি আমি, জানো? নারী, লোকটি জানিত। মার মাথায় হাত বুলিয়ে মুচকি হেসে, নারী, মা না, জানো না তুমি, কিচ্ছু জানো না। হাউমাউ করে কাঁদতে কাঁদতে, কোথায় ছিলে তুমি বলো? উত্তর দাও। 28টা বছর কম সময় নয় তো? এত বছর পর ফিরেই বা কেন এলে? কেন? আমি আজ সব হিসেব নিব তোমার থেকে। নারী, লোকটি আচ্ছা নিও, আগে শান্ত হও, সবাই দেখছে তো। লক্ষ্মী মেয়েরা এমন করে না। এখনো বাচ্চাই রয়ে গেলে অরি। নারী, লোকটির কথা শুনে আমার চোখ বেরিয়ে আসার উপক্রম। বলে কি? প্রশ্ন চিহ্ন। আমার ভাইয়ের বয়স 27, আপুর বয়স 20, আর আমার 17। ডট। এত বড় বড় ছেলেমেয়ের মাকে বাচ্চা বলে কেমনে? আজীব। ডট ডট ডট। কমন সেন্স টোটালি জিরো। খুহ। আচ্ছা, এই লোকটা আম্মুর প্রাক্তন প্রেমিক নয় তো? প্রশ্ন চিহ্ন। এমা ছিছি, নিজের মাকে নিয়ে কিসব ভাবছি। তাছাড়া আমার জানা মতে বাবা মার লাভ ম্যারেজই ছিল, তাহলে ওনার সাথে প্রেমী বা কখন করলেন? দাঁড়ি দাঁড়ি, উফ উফ, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর লোকটি যেভাবে অরি অরি করছেন, আর কি বা ভাবা যেতে পারে? প্রশ্ন চিহ্ন। আমি শুধু নানুভাইকে অরি নামে ডাকতে শুনেছি, তারপর উনি। দাঁড়ি দাঁড়ি, প্রশ্নগুলো নিয়ে যখন খিচুড়ি পাকাচ্ছিলাম তখনই বাবার সামনে এসে দাঁড়ালেন। দাঁড়ি দাঁড়ি, আমার হাত রীতিমতো ঠান্ডা হয়ে আসছিল। এটা যদি মার প্রক্তন হয় তাহলে বাবা তো লঙ্কাকান শুরু করে দিবেন। দাঁড়ি, ভয়ে তো আমার গলা শুকিয়ে কাঠ। মার সেদিকে খেয়ালই নেই। কিন্তু লোকটি খেয়াল করল, মাকে টেনে নিজের থেকে ছাড়িয়ে শান্ত দৃষ্টিতে তাকালেন। দাঁড়ি দাঁড়ি, আমি চোখ খিচে বন্ধ করে রেখেছি। এখনই নিশ্চয় বাংলা ছবির মতো ফাইটিং শুরু হবে, কিন্তু একই কোনো শব্দই তো শোনা যাচ্ছে না। চোখ পিটপিট করে খুলে যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। বাবা লোকটিকে জড়িয়ে ধরে আছে। আমি অবাকের সপ্তম আকাশ পাড়ি দিয়ে শান্ত হয়ে দাঁড়ালাম। সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল। নিজের বউয়ের প্রক্তনকে বুকে জড়িয়ে নিবে এমন পুরুষ মানুষও দুনিয়ায় আছে জানতাম না। আমার বাবার নাম অবশ্যই ইতিহাসের পাতায় ছাপা উচিত। হঠাৎ বাবার কথায় ভাবনায় ছেদ ঘটল। নারী, বাবা রোদমা, এটা তোমার ইকবাল মামু। আমি চিনতে পারলাম না, কখনো শুনেছি বলেও মনে হয় না। ভদ্রতার খাতিরে বললাম, আসসালামু আলাইকুম মামু, ভালো আছেন? নারী, ইকবাল মামু, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি মা, তুমি কেমন আছো? নারী, আমি জি ভালো। নারী, মা তুমি বিয়ে করনি? মানে পরিবার? নারী, ইকবাল, আরে তোমার ভাবিও এসেছে, সাথে 2 ছেলেও। মুচকি হেসে, দাঁড়াও পরিচয় করিয়ে দেই। নারী, কিছুক্ষণ পরই একজন মধ্যবয়স্ক মহিলা আর 2 জন ছেলে আমাদের দিকে এগিয়ে এলেন। তার মধ্যে একজন ছিলেন শুভ্র ভাইয়া। আমার বুঝতে বাকি রইল না উনি মামুর ছেলে। মামু পরিচয় করিয়ে দিলেন, অভ্র, শুভ্র তার 2 ছেলে। অভ্র ভাইয়া ব্যবসায় হাত দিয়েছে আর শুভ্র ভাইয়া অনার্স কমপ্লিট করছেন, এবার ফাইনাল ইয়ার। মামানি তো মাকে দেখেই জড়িয়ে ধরলেন। মামু নাকি মামানিকে মার কথা রোজ বলতো, বোনটাকে বড্ড ভালোবাসেন তিনি।
আমার নিজের গালে চড় মারতে ইচ্ছা করছিল। ছি ছি, আমি না জানি কি ভাবছিলাম। দাঁড়ি দাঁড়ি, আজানের শব্দে বাস্তবে ফিরে এলাম। ঝটপট উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিলাম। এতক্ষণে খেয়াল হলো উনি রুমে নেই। হাজার হলেও স্বামী তো, চিন্তা তো হয়ই। কেমন যেন অস্থির লাগছে। হঠাৎ মনে পড়ল, উনি তো কাল রাতে ব্যালকনিতে গিয়েছিলেন। দৌড়ে ব্যালকনিতে গিয়ে দেখলাম উনি ফ্লোরের পরে ঘুমুচ্ছেন। পাশে অসংখ্য সিগারেটের টুকরো। বুকের ভেতরটাই কেমন যেন মোচড় দিয়ে উঠল। দাঁড়ি দাঁড়ি,